স্টুডেন্টস, তোমরা সবাই জানো যে লাস্ট একটা দুটো উইক ধরে আমাদের ক্লাস বন্ধ আছে বিকজ ফর দ্য কোভিড-19 ইনফেকশন আউটব্রেক। তো সেই জন্য আমি ডিসাইড করেছি যে তোমাদের যত অবধি সিলেবাস কমপ্লিট হয়েছিল তারপর থেকে ফার্দার যে নেক্সট পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনসগুলো আমি ভিডিও বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো কনসাল্ট করবে এবং যেখানে যা প্রবলেম হবে সেইগুলো আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নিও বাই কল অর ইন দ্য গ্রুপ, ঠিক আছে? তো আমি আজকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে ফটোসিনথেসিস নিউট্রিশন ইন প্লান্টস। তোমরা মনে করে দেখবে তোমাদের অলরেডি আমি লাস্ট ক্লাসে দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য চ্যাপ্টার লাইফ প্রসেসেস পড়িয়ে দিয়েছিলাম। দ্যাট ইজ দ্য টাইপ অফ নিউট্রিশন অ্যান্ড তার আগে কিছু ছোটোখাটো জিনিসপত্র। তো আজকে আমি যে নেক্সট পার্টে যাচ্ছি দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দিস চ্যাপ্টার অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, সেটা হচ্ছে নিউট্রিশন ইন প্লান্টস ফটোসিনথেসিস। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখে নেব যে ডেফিনেশন অফ ফটোসিনথেসিস। আমরা সবাই জানি photosynthesis is the process by which generally plants are synthesizing their food, that is glucose. So they are synthesizing their food or glucose by the process of photosynthesis in the presence of sunlight as well as in the presence of chlorophyll. All plants they have chlorophyll, specifically which are green plants. তো তারা অবশ্যই ফটোসিনথেসিস করতে পারবে এবং তার থ্রু দিয়ে ওরা গ্লুকোজ সিনথেসিস করে নেবে। সেকেন্ড থিং ইজ দ্যাট কেমিক্যাল রিয়াকশন ফর দ্য ফটোসিনথেসিস। আগে আমরা এটা পড়েছি, নতুন জিনিস নয়। তো আমি একবার তোমাদের জাস্ট রিক্যাপিচুলেশনের জন্য আবার লিখেছি একবার রিয়াকশনটাকে। 6CO2, 6 molecules of carbon dioxide is reacting with 12 molecules of water in the presence of chlorophyll and in the presence of sunlight, that is the photoenergy, and forming C6H12O6, that is glucose, 6 molecules of oxygen, 6 molecules of water, and then ATP. ঠিক আছে, তার মানে এইগুলো হচ্ছে সাবস্ট্রেট ফর দ্য রিয়াকশন and these are the products for the reaction or after the reaction. তো in the presence of chlorophyll and sunlight এই রিয়াকশনটা হচ্ছে। এবার আমরা দেখে নেব যে এই রিয়াকশনটা কিভাবে হচ্ছে। ফার্স্ট অফ অল আমি সেই জন্য পয়েন্ট করেছি স্টেপস অফ ফটোসিনথেসিস। স্টেপস অফ ফটোসিনথেসিস ফার্স্ট অফ অল আমরা কিন্তু টোটাল ফটোসিনথেসিসকে দুটো স্পেসিফিক ফেজে বা বলতে পারো দুটো স্পেসিফিক রিয়াকশন আমরা ডিভাইড করে থাকি। সেটা হচ্ছে একটা হচ্ছে লাইট রিয়াকশন, একটা হচ্ছে ডার্ক রিয়াকশন বা লাইট ফেজ ডার্ক ফেজ। এবার কথা হচ্ছে এই লাইট ফেজ ডার্ক ফেজ বা লাইট রিয়াকশন ডার্ক রিয়াকশন এই সেপারেশনের দরকারটা কি ছিল? তার রিজনটা হচ্ছে এই দুটো ফেজই কিন্তু সানলাইটের প্রেজেন্সেই হচ্ছে, মানে সানলাইট যখন থাকছে তখনই হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই লাইট রিয়াকশন লাইট ফেজে সানলাইটের রিকোয়ারমেন্ট আছে আর ডার্ক রিয়াকশনে কিন্তু সানলাইটের কোনো রিকোয়ারমেন্ট নেই। তো সেই জন্য এটাকে আমরা ডার্ক রিয়াকশন লিখেছি, বাট ডোন্ট থিঙ্ক সো যে এই স্পেসিফিক রিয়াকশনে সানলাইট অ্যাবসেন্ট। নো, সানলাইট ইজ দেয়ার ইন দ্য নেচার, প্লান্ট ইজ নট ইউটিলাইজিং দ্যাট, প্লান্টের কোনো দরকার নেই। তো সেই জন্য এই রিয়াকশনটার আমরা নাম দিয়েছি ডার্ক রিয়াকশন। তো এবার আমরা চলে যাই যে দুটো রিয়াকশন আন্ডারে কী কী স্টেপস আছে। ফার্স্ট হচ্ছে লাইট রিয়াকশন, যখন আমরা দেখছি তার আন্ডারে প্রথম চারটে স্টেপস: অ্যাবসর্পশন অফ সানলাইট বাই ক্লোরোফিল, অ্যাক্টিভেশন অফ দ্য ক্লোরোফিল, কনভার্সন অফ দ্য ফোটো এনার্জি টু কেমিক্যাল এনার্জি অ্যান্ড ফোটোলাইসিস অফ ওয়াটার। এই প্রথম চারটে স্টেপ হচ্ছে আন্ডার দ্য লাইট রিয়াকশন, বিকজ এখানে সানলাইট লাগছে। আর লাস্ট স্টেপ দ্যাট ইজ দ্য ফিফথ স্টেপ, সেটা হচ্ছে রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড টু গ্লুকোজ। এই স্টেপটা কিন্তু অবশ্যই সানলাইটের বলতে পারো প্রেজেন্স হচ্ছে, বাট ইটস নট রিকোয়ার্ড, সানলাইট ইজ দেয়ার ইন দ্য নেচার। তো এবার আমরা দেখে নিই যে প্রত্যেকটা স্টেপে কী কী ঘটনা ঘটছে। তো ফার্স্ট আমরা যখন দেখছি যে অ্যাবজর্পশন অফ দ্য সানলাইট বাই ক্লোরোফিল, এটা আমরা জানি যে প্লান্টসের লিভ বা যে কোনো রকমের গ্রিন পার্টস তাদের মধ্যে একটা স্পেসিফিক সেল অর্গানেল থাকে, তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে তুমি যদি তার স্ট্রাকচারে দেখো, আমি নেক্সট ক্লাসে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার নিয়ে ডিসকাস করবো। তো ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার যদি তোমরা দেখো, ওর ভিতরে একটা স্পেসিফিক স্ট্রাকচার বা একটা স্পেসিফিক পোর্শন আছে যার নাম হচ্ছে গ্র্যানাম, ঠিক আছে, বা গ্র্যানাম। ওই গ্র্যানামে একটা ছোটো ছোটো ডিস্ক লাইক স্ট্রাকচার নিয়ে তৈরি যার নাম হচ্ছে থাইলাকয়েড। সো এই থাইলাকয়েড যে বস্তুটা তার মেমব্রেনে কিছু স্পেসিফিক ফটোসিনথেটিক ইউনিট রয়েছে যেগুলোকে আমরা কমনলি বলে থাকি কোয়ান্টোজোম বা LHC। LHC মানে হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। আমি যেটা বললাম সেটা হচ্ছে LHC। LHC কথার মানে হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। তো এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স অর LHC বা কোয়ান্টোজোম হোয়াট এভার তুমি নাম দাও না কেন, সেই কিন্তু আলটিমেটলি ইট ইজ এ অ্যাকুমুলেশন অফ ক্লোরোফিল পিগমেন্টস। তো এই ক্লোরোফিল পিগমেন্টসগুলো জেনারেলি ওই থাইলাকয়েডের মেমব্রেনে থেকে ওদের ফার্স্ট কাজ হচ্ছে সানলাইটকে অ্যাবজর্ব করা, বিকজ সানলাইট অ্যাবজর্ব যদি না করি তাহলে ফার্দার কিন্তু ফটোসিনথেসিস প্রসেসটাই স্টার্ট হয় না। সেকেন্ড, যখনই ক্লোরোফিল বা কোয়ান্টোজোম বা LHC পিগমেন্টস
তারা যখন সানলাইট অ্যাবজর্ব করছে, করার পরে কিন্তু ক্লোরোফিলের অ্যাক্টিভেশন হচ্ছে, বিকজ ক্লোরোফিল যতক্ষণ না সানলাইট পায় ততক্ষণ পর্যন্ত ও কোনো রকম অ্যাক্টিভেশন হয় না, ও ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। যখনই সানলাইট পাচ্ছে সঙ্গে সঙ্গে ওর অ্যাক্টিভেশন হচ্ছে। অ্যাক্টিভেশন মানে কি বলতে পারি? অ্যাক্টিভেশন মানে স্পেসিফিক্যালি ক্লোরোফিলের যে স্ট্রাকচারাল কিছু কনফিগারেশন চেঞ্জ হচ্ছে, যার জন্য বলতে পারো যে একটা ওর ওয়ার্কিং ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে। ঠিক আছে, অবশ্যই কিছু ইলেকট্রনের শেয়ারিং এর থ্রু দিয়ে ওর ওই অ্যাক্টিভেশনটা হয়ে থাকে, সেগুলো আমরা হায়ার ক্লাসেসে গিয়ে পড়বো, সেগুলো এখন আমাদের দরকার নেই। নেক্সট থার্ড স্টেপ হচ্ছে কনভার্সন অফ দ্য ফটো এনার্জি টু কেমিক্যাল এনার্জি। মানে যখনই ক্লোরোফিল অ্যাক্টিভেটেড হলো, আফটার দ্যাট ক্লোরোফিলের কাজ হচ্ছে যে ফটো এনার্জি বা লাইট এনার্জি ও অ্যাবজর্ব করছে ফ্রম দ্য এনভায়রনমেন্ট, ওটাকে ফার্দার কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা। কেমিক্যাল এনার্জি মানে হচ্ছে কি? অবশ্যই সানলাইট এনার্জিটা কনভার্ট করে ইন এ ফর্ম অফ এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সেটা অবশ্যই কিন্তু ফটোসিনথেসিসের সময় হয়ে থাকে, সেটা আমি বলবো যে কোন সময়টা অ্যাকচুয়ালি হয়। তো সেই সানলাইট এনার্জি, কনভার্সন অফ দ্য সানলাইট এনার্জি টু দ্য কেমিক্যাল এনার্জি আর ফর্মেশন অফ এটিপি, সেটা কিন্তু ক্লোরোফিলের মারফতেই হয়ে থাকে। ফোর্থ স্টেপ ইজ দ্যাট ফটোলাইসিস অফ ওয়াটার। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, যেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা জানি যে ডিউরিং ফটোসিনথেসিস খালি যে সানলাইট নিলেই হয়ে যায় তা নয়, তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, দিস টু ফ্যাক্টরস আর অলসো নেসেসারি। এবার কথা হচ্ছে রুটস দিয়ে যখন প্লান্ট ওয়াটার নিচ্ছে ফ্রম দ্য সয়েল, নেওয়ার পর সেই ওয়াটারটা কিন্তু চলে আসছে সেই থাইলাকয়েডের মেমব্রেনে, যেখানে এলএইচসিটা রয়েছে। ঠিক আছে, এবার ওখানে আসার পর ওয়াটার কি হচ্ছে, একটা স্পেসিফিক কেমিক্যাল রিয়াকশন হয়। সেই কেমিক্যাল রিয়াকশনটা আমি এখানে লিখেছি, দেখো ওয়াটার মলিকুল সিঙ্গেল, সেটা কিন্তু একটা ব্রেকডাউন হচ্ছে ইনটু 2 প্রোটন 2 ইলেকট্রন অ্যান্ড হাফ অক্সিজেন। ঠিক আছে, বা এটাকে তুমি বলতে পারো হাফ মলিকুল অফ অক্সিজেন আর ন্যাসেন্ট অক্সিজেন। ঠিক আছে, এটাকে তুমি এভাবেও দেখাতে পারো। তো এই যে একটা সিঙ্গেল অক্সিজেন অ্যাটম তৈরি হলো, তার সাথে সাথে দুটো প্রোটন আর দুটো ইলেকট্রন তৈরি হলো, এই দুটো ইলেকট্রনকে নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাজ এবার শুরু হবে। তাহলে এখানে আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ কি ওয়াটার ব্রেকডাউন হচ্ছে বাই দ্য প্রেজেন্স অর ইন দ্য প্রেজেন্স অফ লাইট। সেই জন্য আমরা বলতে পারি ফটোলাইসিস। ফটো অথবা মানে সানলাইট, লাইসিস মানে ব্রেকডাউন। কার ব্রেকডাউন? অবশ্যই ওয়াটারের ব্রেকডাউন, এবং তাতে গিয়ে আমরা প্রোটন, ইলেকট্রন আর ন্যাসেন্ট অক্সিজেন পাচ্ছি বা অক্সিজেন অ্যাটম পাচ্ছি। কিন্তু কথাটা হচ্ছে এই স্পেসিফিক ওয়াটারটাকে ভেঙে লাভটা কি হলো? ওয়াটারটা ভেঙে লাভ এটাই হলো যে এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন এবার ঢুকে যাবে হচ্ছে একটা স্পেসিফিক সিস্টেম, যে সিস্টেমের নাম আমরা দিয়েছি ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2। এই দুটো সিস্টেমই লাইট রিঅ্যাকশন আন্ডারেই পড়ে। এই দুটো সিস্টেমে কি হয়, এন্টায়ার মেকানিজম, এগুলো আমরা হায়ার ক্লাসেসে পড়বো, 11 এ গিয়ে পড়বো, সেগুলোর এখন প্রয়োজন নেই। তো এটা খালি মাথায় রাখো, দুটো ইলেকট্রন যে আমরা পেলাম ওয়াটারটাকে লাইসিস করে, তো ওই দুটো ইলেকট্রন ঢুকে যায় ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 তে। ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 এর থ্রু দিয়ে ইলেকট্রনটা পাস করে আলটিমেটলি অ্যাট লাস্ট গিয়ে ওই ইলেকট্রনটাই হেল্প করে টু সিনথেসাইজ এটিপি অ্যান্ড এনএডিপিএইচ। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো সাবস্ট্যান্স, যে দুটো সাবস্ট্যান্সেস কিন্তু যদি তৈরি না হয় ফটোলাইসিস অফ ওয়াটার হয়ে, তবে কিন্তু লাস্ট স্টেপ, দ্যাট ইজ দ্য ডার্ক রিঅ্যাকশনের স্টেপটা কিন্তু কোনো সময় হবে না। তো সেটা এটিপি অ্যান্ড এনএডিপিএইচ তৈরি হলো। এই এটিপি অ্যান্ড এনএডিপিএইচ কিন্তু পার্টিসিপেট করবে ইন দ্য ডার্ক রিঅ্যাকশন, দ্যাট ইজ ইন দ্য লাস্ট স্টেপ, দ্যাট ইজ রিডাকশন অফ CO2 টু গ্লুকোজ। ঠিক আছে, তারপরে এই এটিপি অ্যান্ড এনএডিপিএইচ আসবে, CO2 কে NADPH ফার্দার হাইড্রোজেন দিয়ে রিডিউস করবে এবং রিডিউস করে গ্লুকোজ সিনথেসিসে হেল্প করবে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, তোমরা যদি ভালো করে রিঅ্যাকশনটাকে দেখো, আমি ঠিক করে রিঅ্যাকশনটা তোমাদের বলে দিই যে কিভাবে কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে। ফার্স্ট অফ অল দেখো, প্লান্ট কিন্তু 12 মলিকুল অফ ওয়াটার নিয়েছিল, সেখান থেকে আউটকাম এসেছে কত? 6 মলিকুল অফ ওয়াটার। তার মানে বাকি যে 6 মলিকুল অফ ওয়াটার, এই 6 মলিকুল অফ ওয়াটার কোথায় গেল? অবশ্যই এই ফটোলাইসিসে হেল্প করেছে। ঠিক আছে, ফটোলাইসিস হেল্প করেছে 6 মলিকুল অফ ওয়াটার, কারণ ওই 6 মলিকুল অফ ওয়াটার ভেঙেই ফার্দার এই ফোর্থ স্টেপটা হয়েছে। এবার কথা হচ্ছে 6 মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড যেটা নাম হচ্ছে, সেটার ফার্দার ফেট কি হয়েছে? সেটার ফার্দার ফেট হয়েছে কিন্তু এই গ্লুকোজটা ফর্মেশন। কারণ লাস্টে তোমরা দেখতেই পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড যেটা নেওয়া হয়েছিল সেটা রিডাকশন হয়েছে ইন দ্য প্রেজেন্স অফ ATP and NADPH and then that has formed that glucose। তার মানে এটা বুঝতেই পারছি যে CO2 থেকে কিন্তু ডিরেক্টলি গ্লুকোজ সিনথেসিস হয়েছে বাই দ্য রিডাকশন। আর H2O থেকে আমরা কি পেয়েছি? আমি অলরেডি বলেছি যে H2O ফটোলাইসিস হয়েছে, হয়ে ওখান থেকে ATP and NADPH পেয়েছি, যেটা আলটিমেটলি CO2 টা হেল্প করেছে C6H12O6। কিন্তু এর সাথে সাথে আরেকটা বলো, এই যখন ওয়াটারে ফটোলাইসিস হয়েছে, ওখান থেকে একটা জিনিস তোমরা ফলো করেছো যে একটা মলিকুল অফ ওয়াটার থেকে একটা অক্সিজেন অ্যাটম তৈরি হয়েছে। তাহলে আলটিমেটলি যদি 12টা ওয়াটার মলিকুল নেই, তাহলে এখান থেকে আমরা অটোমেটিক্যালি আমরা পেয়ে যাবো কটা অক্সিজেন অ্যাটম? 6টা অক্সিজেন অ্যাটম পেয়ে যাবো। তাহলে সেই জন্য 12 মলিকুল অফ ওয়াটার থেকে কিন্তু আমরা 6টা অক্সিজেন অ্যাটম না, সরি 6টা অক্সিজেন মলিকুল আমরা পেয়ে যাবো। তো সেই 6টা অক্সিজেন মলিকুল আমরা এখানে পেয়ে গেছি, মানে 12টা অ্যাটম অফ অক্সিজেন। ঠিক আছে, কারণ এখানে যদি একটা ওয়াটার মলিকুল থেকে একটা অক্সিজেন অ্যাটম পাই, তাহলে 12টা ওয়াটার মলিকুল থেকে 12টা অক্সিজেন অ্যাটম পাবো। তো 12টা অক্সিজেন অ্যাটম যদি পাই, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 6 অক্সিজেন মলিকুল। তো সেইখান থেকে কিন্তু এই ওয়াটার মলিকুলার ফটোলাইসিসেই কিন্তু আলটিমেটলি অক্সিজেনটা এসছে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ওয়াটার মলিকুলার ফটোলাইসিস হওয়ার পর যে রিমেইনিংটা
সেটাই কিন্তু এই 6H2O ফরমেশনে হেল্প করছে, মানে 6টা ভেঙেছে 6টার হয়ে গেছে, 6টার হয়ে যাওয়াটাই, ঠিক আছে, যেটা ট্রান্সপিরেশন প্রসেসে প্লান্ট রিলিজ করে দেয়। আর হয়ে গেল এটিপি। এটিপির গল্প তো অলরেডি আমি বলেছি, কারণ এই এটিপিটা এখানে যে তৈরি হয়েছে ডিউরিং দ্য ফোর্থ স্টেপ। তো এই এটিপিটাই হচ্ছে সেই এটিপি বা এনার্জি যেটা ডিউরিং ফটোসিনথেসিস তৈরি হয়, বা বলতে পারো কনভার্সন অফ দ্য লাইট এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি, এটিপি। তাহলে মোটামুটি আমি সবকটা স্টেপ ক্লিয়ার হয়ে গেল। প্রথম ছিল অ্যাবজর্পশন অফ দ্য সানলাইট বাই ক্লোরোফিল, ক্লোরোফিল অ্যাক্টিভেশন হলো বাই ইলেকট্রন শেয়ারিং অর বাই চেঞ্জিং দেয়ার স্ট্রাকচারাল কনফিগারেশন। কনভার্সন অফ দ্য ফটো এনার্জি টু কেমিক্যাল এনার্জি, ফটো এনার্জি কেমিক্যাল এনার্জি ট্রান্সফার হলো বা কনভার্ট হলো বাই সিনথেসাইজিং এটিপি। তারপর ওয়াটারের ফটোলাইসিস হলো। ওয়াটারের ফটোলাইসিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফিনোমেনন উইদিন দিস এন্টায়ার ইভেন্ট, কারণ ওয়াটারের যখনই ফটোলাইসিস হচ্ছে অটোমেটিক্যালি ওখান থেকে তুমি অক্সিজেন পাচ্ছ। ওয়াটার 12 মলিকিউল ফটোলাইসিসের মধ্যে 6 মলিকিউল ফটোলাইসিস হচ্ছে, বাকি 6 মলিকিউল তুমি পেয়ে যাচ্ছ, এবং এই ফটোলাইসিসের জন্য ফার্দার কি আছে প্রোডাক্ট এটিপি আর এনএডিপিএইচ পাচ্ছ, যেটা আলটিমেটলি লাস্ট স্টেপে গিয়ে কার্বন ডাই অক্সাইডকে রিডিউস করে গ্লুকোজ সিনথেসিসে হেল্প করছে। তাহলে ওভারঅল ফটোসিনথেসিস রিঅ্যাকশনের স্টেপস গুলো ক্লিয়ার মোটামুটি হলো। এবার আমরা চলে যাই ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস। কোন কোন ফ্যাক্টরস ফটোসিনথেসিসকে অ্যাফেক্ট করে, এটা মোটামুটি আমরা যে জানি না তা নয়, 4টে জেনারেল অর ইম্পর্টেন্ট ফ্যাক্টর: সানলাইট ইন্টেন্সিটি, CO2 concentration, temperature and water। এই 4টে ফ্যাক্টর আছে, মোস্টলি দে আর রেসপন্সিবল ফর অ্যাফেক্টিং ফটোসিনথেসিস। কিন্তু কথা হচ্ছে তার কিভাবে অ্যাফেক্ট করছে। ফার্স্ট, সানলাইট ইন্টেন্সিটি। তুমি যদি দেখো যে সানলাইট কোনো একটা স্পেসিফিক জায়গায় খুব কম, অবশ্যই সেক্ষেত্রে মাথায় রাখবে সেই জায়গাকার প্লান্টসগুলোর রেট অফ ফটোসিনথেসিসও কম। তুমি যদি গ্র্যাজুয়ালি সানলাইট অল্প অল্প করে বাড়াও, তাহলে দেখবে তুমি ফটোসিনথেসিস রেট কিন্তু গ্র্যাজুয়ালি বাড়ছে। বাট আফটার এ সার্টেন টাইম তুমি সানলাইটকে যতটাই বাড়াও না কেন বা লাইট সোর্সকে যতটাই বাড়াও না কেন, দেখবে ফটোসিনথেসিস রেট কিন্তু একটা স্টেবল কন্ডিশনে চলে আসে। ফটোসিনথেসিস রেট কিন্তু সানলাইটের ইন্টেন্সিটির সাথে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে না। তার মানে গ্রাফটা কিন্তু অনেক, এই সানলাইট ইন্টেন্সিটির ক্ষেত্রে গ্রাফটা কিন্তু অনেকটাই তোমার এরকম হবে। এই যদি তোমার হয় তা প্রথমে বাড়ছে ফটোসিনথেসিস রেট, তারপর কিন্তু ফটোসিনথেসিস রেট একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসছে, ঠিক আছে। সেকেন্ডটার ক্ষেত্রে তুমি যদি ভাবো CO2 কনসেন্ট্রেশন, CO2 কনসেন্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু গল্পটা একই রকম। কারণ হচ্ছে গিয়ে CO2 কনসেন্ট্রেশনের ক্ষেত্রেও প্রথমে যখন তুমি CO2 কনসেন্ট্রেশন বাড়াচ্ছ তখন দেখবে ফটোসিনথেসিস রেট বাড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে রেট অফ ফটোসিনথেসিস। তো রেট অফ ফটোসিনথেসিস বাড়ছে, বাড়তে বাড়তে যখন CO2 আফটার সার্টেন টাইম তুমি যতই বাড়াতে থাকো না কনসেন্ট্রেশন, আফটার টাইম দেখবে সার্টেন টাইম দেখবে তুমি ফটোসিনথেসিস রেট কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে এসেছে, ওটা কিন্তু আর ফার্দার বাড়ছে না, ঠিক। টেম্পারেচার, টেম্পারেচারের ক্ষেত্রে যদি তুমি দেখো যে তুমি যদি গ্র্যাজুয়ালি লাইটের সাথে সাথে টেম্পারেচারও বাড়াতে থাকো, তাহলে সেক্ষেত্রে দেখবে প্রথমে হয়তো ফটোসিনথেসিস রেটটা বাড়ছে, বাট আফটার এ সার্টেন টাইম তুমি যত টেম্পারেচার দেবে আলটিমেটলি দেখা যাবে ফটোসিনথেসিস রেটটা কিন্তু আস্তে আস্তে ড্রপ করছে, ও ইভেন ইকুইলিব্রিয়াম কন্ডিশনও থাকতে পারে না। আর খুব সেরকম টেম্পারেচার দিয়ে দিলে দেখা গেল আমার গাছটাই পুড়ে গেল, বার্ন হয়ে গেল। তাহলে আলটিমেটলি টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এখানে যদি আমি টেম্পারেচার দেখি, ইনিশিয়ালি রেট অফ ফটোসিনথেসিস বাড়ছে, কিন্তু আফটার এ সার্টেন টাইম তুমি যতই টেম্পারেচার বাড়াবে, এদিকে টেম্পারেচার যত বাড়াবে রেট অফ ফটোসিনথেসিস কিন্তু ড্রপ করবে, ঠিক আছে। ওয়াটারের ক্ষেত্রেও একই স্টোরি। ওয়াটারের ক্ষেত্রেও তুমি যখন ওয়াটার প্রথমের দিকে বাড়াবে তখন দেখবে রেট অফ ফটোসিনথেসিস উঠছে উঠছে উঠছে, তারপরে যখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার, এক্সেসিভ কোয়ান্টিটি অফ ওয়াটার তুমি দিয়ে দিচ্ছ, তখন কিন্তু রেট অফ ফটোসিনথেসিস ফার্দার আর যাবে না, বরং ড্রপ করবে নিচের দিকে, ঠিক আছে। তাহলে এই চারটের ক্ষেত্রে কিন্তু এভাবে অ্যাকচুয়ালি প্লান্ট রেসপন্স করে। প্রথম দুটোর ক্ষেত্রে রেট অফ ফটোসিনথেসিস ইকুইলিব্রিয়াম হয়ে যায়, লাস্ট দুটোর ক্ষেত্রে রেট অফ ফটোসিনথেসিস কিন্তু ড্রপ করে নিচের দিকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে থার্ড পয়েন্ট বা ফোর্থ পয়েন্ট যেটা এখানে রয়েছে, এক্সপেরিমেন্ট টু শো লাইট, CO2 এন্ড ক্লোরোফিল ইজ নেসেসারি ফর দ্য ফটোসিনথেসিস। এটা তোমরা ওভারঅল পড়েছো, তো আমি জিনিসগুলোকে একটু রিক্যাপিচুলেট করে দিই, খুব ইজি এক্সপেরিমেন্টস। প্রথমে আমাদের যেটা দেখানো হচ্ছে লাইট যে নেসেসারি ফর দ্য ফটোসিনথেসিস সেটা আমরা কি করে বুঝবো। তার জন্য আমরা কি করতে পারি, এক্সপেরিমেন্টে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা মনে করো একটা পটেড প্লান্ট নিলাম, ঠিক আছে। পটেড প্লান্ট নিয়ে আমরা একটা স্পেসিফিক একটা হেলদি লিফ চুজ করলাম, করে ওর লিফটার মাঝখানে কিছুটা পোর্শন বা যে কোনো একটা স্পেসিফিক রিজিয়ন অফ দ্যাট লিফ একটা কভার করে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বা ব্ল্যাক পেপার দিয়ে ওটাকে আমি সানলাইট রেখে দিলাম। 2 থেকে 3 দিন বা 4 দিন রেখে দেওয়ার পর তারপর ওই প্লান্টটাকে ঘরে নিয়ে আসলাম। ঘরে আনার পর ওই র্যাপার যেটা ছিল বা পেপারটা যেটা ছিল সেটাকে আমি জাস্ট রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এবার আমি কি করলাম, কি লিফটাকে প্রথমে আমি একটু অ্যালকোহলে বয়েল করলাম। কেন অ্যালকোহলে বয়েল করলাম? অ্যালকোহলে বয়েল করার রিজনটা হচ্ছে ওখানে ওর মধ্যে যে ক্লোরোফিলটা রয়েছে সেই ক্লোরোফিলটাকে জাস্ট আমরা যাতে রিমুভ করতে পারি। এর কারণ হচ্ছে ক্লোরোফিল যদি তুমি রিমুভ না করো, যখন তুমি আয়োডিন সলিউশন দিয়ে দেখবে বা আয়োডিন সলিউশন দিয়ে অবজার্ভ করবে যে কোথায় স্টার্চ সিনথেসিস হয়েছে বা কোথায় স্টার্চ সিনথেসিস হয়নি, সেই সময় কিন্তু ক্লোরোফিল কিছু প্রবলেম করতে পারে বা ইন্টারফেয়ার করতে পারে। সেই জন্য ক্লোরোফিলটাকে আমরা কিন্তু আগের থেকেই
মানে রিমুভ করে দিচ্ছি বাই দ্য প্রসেস অফ বয়েলিং ইন দ্য অ্যালকোহল, মানে ডিকালারাইজ করে দিচ্ছি লিফটাকে, ঠিক আছে। ডিকালারাইজ করার পর ওটাকে একবার জাস্ট একটুখানি গরম জলে একটু জাস্ট বয়েল করে নেবো সেই লিফটাকে ডিকালারাইজ হয়ে যাওয়ার পর। বিকজ গরম জল কী করে বা বয়েলড ওয়াটার কী করে, ওর যে সেল মেমব্রেন রয়েছে প্লান্ট সেলের সেল মেমব্রেন, ওগুলোকে রাপচার করতে হেল্প করে। রাপচার করলে সুবিধা কী? সুবিধা হচ্ছে আয়োডিনটা ইজিলি ঢুকতে পারবে প্রতিটা লিফ সেলে। এবার ওই লিফটাকে নিয়ে আমি আয়োডিন সলিউশন দেবো। কোন জায়গায় আয়োডিন সলিউশন দেবো? অবশ্যই সাইডের জায়গাগুলোতেও দেবো, আর মাঝখানটা যে জায়গাটা র্যাপ্ট ছিল সেই জায়গাটাতেও দেবো। এবার আয়োডিন সলিউশন দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবো আমরা যে জায়গাগুলো আনর্যাপ্ট ছিল লিফের সেই জায়গাটা ব্লু ব্ল্যাক কালারেশন দিচ্ছে, বা যে জায়গাটা র্যাপ্ট ছিল সেই জায়গাটা কিন্তু ব্লু ব্ল্যাক কালারেশন দিচ্ছে না আয়োডিন সলিউশনটা অ্যাড করার পর। তার মানে এটা কি প্রুফ হলো? যে আমি ক্লোরোফিল অলরেডি রিমুভ করে দিয়েছি, তার মানে যে জায়গাটায় আনর্যাপ্ট ছিল সেই জায়গাটায় স্পেসিফিক্যালি লাইটের প্রেজেন্সে স্টার্চ সিনথেসিস হয়েছিল, সেই জন্য এই জায়গাটা ব্লু ব্ল্যাক কালারেশন দিচ্ছে। বাট যে জায়গাটা তোমার র্যাপ্ট ছিল সেই জায়গাটা লাইট পায়নি, তো সেই জন্য ব্লু ব্ল্যাক কালারেশন দেখায়নি, বিকজ কোনো স্টার্চ ওখানে পাওয়া সিনথেসিসই হয়নি। তাহলে এটা একটা ক্লিয়ার হলো যে লাইট ইজ নেসেসারি ফর আওয়ার ফটোসিনথেসিস, বা লাইট ইজ নেসেসারি ফর সিনথেসাইজিং দ্য স্টার্চ। এবার আসি কার্বন ডাইঅক্সাইডের গল্পে। কার্বন ডাইঅক্সাইডের গল্পটা একই রকম ওভারঅল। এখানে কি করছি আমরা? একটা পটেড প্লান্ট নিচ্ছি, নিয়ে তার একটা হেলদি লিফকে কি করছি, ওই লিফের হাফ অফ দ্য পোর্শন একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, বা একটা ছোট বিকারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার কথাটা হচ্ছে বিকারের মুখটা বা কনিক্যাল ফ্লাস্কের মুখটা একটা কর্ক দিয়ে আটকে দিচ্ছি। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, লিফের হাফ পোর্শন যেন কনিক্যাল ফ্লাস্কের বাইরে থাকে, আর হাফ পোর্শন যেন কনিক্যাল ফ্লাস্কের ভিতরে থাকে। এবার আমরা কি করবো, ভিতরে যখন আমি যে লিফের পোর্শনটাকে ইনসার্ট করেছি ওই কনিক্যাল ফ্লাস্কের ভিতরেই কিছুটা পরিমাণ KOH পেলেট দিয়ে রেখেছি। তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে এয়ার ছিল, সেই এয়ারে কার্বন ডাইঅক্সাইড আছে, তো সেই কার্বন ডাইঅক্সাইডটা নিয়েও তো ওই ভিতরের লিফের যে পার্টটা যেটা ভিতরে রয়েছে সেটা তো ফটোসিনথেসিস করতে পারবে, তো সেটা যাতে করতে না পারে সেই জন্য KOH পেলেট দিয়ে রেখেছি। কারণ KOH পেলেট কি করবে, ভিতরে কার্বন ডাইঅক্সাইডটাকে পুরো অ্যাবজর্ব করে দেবে, এবং করে দিলে ভিতরটা পুরোপুরি কার্বন ডাইঅক্সাইড ফ্রি হয়ে যাবে। এবার আমরা কি করলাম, এই সেটআপটা করে সানলাইটে রেখে দিলাম। সানলাইটে রেখে দেওয়া মানে স্পেসিফিক্যালি আমরা কি বলবো, ওপেন অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে লিফটা। আফটার 2 to 3 days আমি পুরো সেটআপটাকে তুলে আনলাম। আনার পর কর্ক খুললাম, কর্ক খুলে লিফটাকে পুরো বার করলাম, লিফটাকে প্লাগ করে নিলাম। প্লাগ করে নিয়ে এবার ওটাকে আমি একই রকমভাবে অ্যালকোহলের মধ্যে ফেলে বয়েল করলাম। তার রিজন হচ্ছে অলরেডি আমি বলে দিয়েছি, ক্লোরোফিলটাকে জাস্ট রিমুভ করার জন্য, ডিকালারাইজ করার জন্য লিফকে। তারপরে একই রকমভাবে ওয়াটারে বয়েল করলাম যাতে প্লান্ট লিফ সেলসগুলো রাপচার হয়ে যায়, আয়োডিন যাতে তাড়াতাড়ি ঢুকতে পারে প্রতিটা প্লান্ট লিফ সেলে। এবার লাস্টে গিয়ে যেটা করছি সেটা হচ্ছে আয়োডিন সলিউশন দিচ্ছি একই রকমভাবে। তো আয়োডিন সলিউশন যে ওই লিফের যে বাইরের পার্টটা যেমন আয়োডিন সলিউশন দিলাম, দেখলাম ওটা ব্লু ব্ল্যাক কালারেশন দিচ্ছে। তার কারণ হচ্ছে ওই পার্টটা কনিক্যাল ফ্লাস্কের বাইরে ছিল, ওপেন অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড পেয়েছে ওই পার্টটা, তো ওই স্পেসিফিক পার্টটা যখন কার্বন ডাইঅক্সাইড পেয়েছে অটোমেটিক্যালি ওখানে স্টার্চ সিনথেসিস হয়েছে, তার জন্য ব্লু ব্ল্যাক কালারেশন দেখাচ্ছে। কিন্তু ওই লিফের যে পার্টটা কনিক্যাল ফ্লাস্কের ভিতরে ছিল, যে পার্টটা কোনো রকম কার্বন ডাইঅক্সাইড পায়নি, বিকজ KOH অলরেডি ভিতরকার কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, তো ও কার্বন ডাইঅক্সাইড না পাওয়ার জন্য আলটিমেটলি কি হচ্ছে, ওই পার্টে কোনো স্টার্চ সিনথেসিসই হয়নি। তো সেই জন্য ওখানে আমি যখন আয়োডিন সলিউশন দিচ্ছি ব্লু ব্ল্যাক কালারেশনও আসছে না। ক্লিয়ার? তাহলে কার্বন ডাইঅক্সাইড ফটোসিনথেসিসের জন্য রেসপন্সিবল বা রিকোয়ার্ড সেটা আমরা এখানে বুঝলাম। থার্ড হচ্ছে গিয়ে আমাদের ক্লোরোফিল। এই ক্লোরোফিল ফটোসিনথেসিসের জন্য রিকোয়ার্ড নয় এটা দেখতে গেলে আমাদের একটা অন্য টাইপের লিফ নিতে হবে। অন্য টাইপের লিফ বলতে ভ্যারিয়েগেটেড লিফ। ভ্যারিয়েগেটেড লিফ কথাটার মানে হচ্ছে এমন কিছু লিফ, মানে পাতাবাহার গাছ পরিষ্কার বাংলা কথায়, এমন কিছু লিফ যার কিছু কিছু পোর্শন গ্রিন, কিছু কিছু পোর্শন হোয়াইট। ঠিক আছে, মানে লিফের তুমি দেখলে হয়তো মাঝখানের পোর্শনটা গ্রিন বা সাইডের পোর্শনটা হোয়াইট, বা মাঝখানের পোর্শনটা হোয়াইট সাইডের পোর্শন গ্রিন। তো এরকম টাইপের লিফ নিতে হবে। তুমি কোলিয়াস নিতে পারো, ক্রোটন নিতে পারো, ক্রোটন বা কোলিয়াস, এই সমস্ত প্লান্টের লিফ নিতে পারো। নিয়ে কি করবে, ফার্স্ট অফ অল তুমি ওই প্লান্টটা নিলে, পটেড প্লান্টটা নিলে, পটেড প্লান্টটা নিয়ে স্পেসিফিক্যালি তুমি একই রকমভাবে সানলাইটে রেখে দিলে। ঠিক আছে, সানলাইটে রেখে দেওয়ার পর কিছুদিন পর ওটাকে তুলে আনলে সানলাইট থেকে। একই রকমভাবে যে কোনো একটা লিফকে প্লাগ করো, হেলদি লিফকে প্লাগ করার পর ওকে আবার একই রকমভাবে ডিকালারাইজ করো অ্যালকোহলে বয়েল করে, ক্লোরোফিল চলে গেল। একই রকমভাবে ওকে একটু জলে বয়েল করে নাও। ঠিক আছে, গরম জলে বয়েল করার পর এবার যেটা করলে তুমি সেটা হচ্ছে মাঝখানে যে জায়গাটা, মনে করো লিফটা আমি ধরে নিচ্ছি মাঝখানে জায়গাটা গ্রিন ছিল, মার্জিনাল পোর্শনটা হোয়াইট ছিল, ওখানে ক্লোরোফিল ছিল না। তো যে পোর্শনটাতে মাঝখানটাতে যখনই আমি আয়োডিন পিগমেন্ট দিচ্ছি, আয়োডিন সলিউশন দিচ্ছি, তখনই দেখছি ওইখানটা কালারটা ব্লু ব্ল্যাক হচ্ছে। আর সাইডের যে পোর্শনটা, যে জায়গাটা ক্লোরোফিল
ক্লোরোফিল ছিল না, সাদাটে টাইপের, সেই জায়গাটায় যখন আমি আয়োডিন সলিউশন দিচ্ছি কোনো রকম কোনো কালারেশন মানে ব্লু ব্ল্যাক কালারেশন শো করছে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম এটাই যে প্লান্টের যে জায়গাটায় ক্লোরোফিল, প্লান্টের লিফের যে জায়গাটায় ক্লোরোফিল থাকবে সেই জায়গাটা কিন্তু স্টার্চ সিনথেসিসের জন্য ক্যাপাবল, বাট যে জায়গাটায় ক্লোরোফিল নেই সেই জায়গাটা কিন্তু স্টার্চ সিনথেসিসের জন্য ক্যাপাবল নয়। তো এখান থেকে এটা আমাদের ক্লিয়ার হলো যে chlorophyll is also necessary for the photosynthesis, but chlorophyll is also necessary for the starch synthesis. তাহলে আমরা তিনটে ফ্যাক্টর, লাইট, কার্বন ডাইঅক্সাইড এন্ড ক্লোরোফিল, এই তিনটেই যে এসেনশিয়াল ফ্যাক্টরস সেটা এই তিনটে এক্সপেরিমেন্ট নিয়ে আমরা বুঝলাম। এটা তোমরা ওভারঅল পড়েছো, তা আমি একবার জাস্ট তোমাদের রিক্যাপিটুলেশনের জন্য বলে দিলাম। এবার আমি চলে আসি নেক্সট পয়েন্টে, দ্যাট ইজ দ্য নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড বাই প্লান্টস। আমরা মোটামুটি জানি যে এই চারটে নিউট্রিয়েন্টস আর ভেরি মাচ নেসেসারি ফর দ্য প্লান্টস। যদিও এই চারটে নিউট্রিয়েন্টস মাইক্রো নিউট্রিয়েন্টস, ম্যাক্রো নিউট্রিয়েন্টস দে আর নট। তো কিন্তু চারটে নিউট্রিয়েন্ট কি কি কাজে লাগে সেটা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল নাইট্রোজেন আমাদের অ্যানিমালের জন্য রিকোয়ার্ড, প্লান্টের জন্য রিকোয়ার্ড। এবং আমরা এটা জানি যে বায়োলজিক্যালি নাইট্রোজেন যখন সয়েলে ফিক্সড হয়, অবশ্যই ইন কেস অফ লেগুমিনাস প্লান্ট তারা রুট নডিউল ফর্ম করে ওই নাইট্রোজেনকে ফিক্স করে নেয়, বিকজ নাইট্রোজেনের একটা এসেনশিয়ালিটি বা একটা নেসেসিটি ওদের ক্ষেত্রে আছে। তো সেই নাইট্রোজেন কি ফর্মে প্লান্ট নিতে পারে? প্লান্ট জেনারেলি নিতে পারে নাইট্রেট ফর্মে বা নাইট্রাইট ফর্মে। নাইট্রোজেনকে অ্যাকসেপ্ট করতে পারে প্লান্ট ইন নাইট্রেট ফর্ম বা নাইট্রাইট ফর্ম। কি কাজে নাইট্রোজেন লাগে? প্রোটিন সিনথেসিস করতে, এনজাইম সিনথেসিস করতে, হরমোন সিনথেসিস করতে। দিস আর দ্য কমন থিংস। ইন কেস অফ অ্যানিমালস অলসো ফর দ্য সেম পারপাসেস নাইট্রোজেন ইজ রিকোয়ার্ড, বিকজ সবসময় মাথায় রাখবে নাইট্রোজেন ইজ দ্য বিল্ডিং ব্লক অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য বিল্ডিং ব্লক অফ প্রোটিন অর পলিপেপটাইড। তো সেই জন্য যে কোনো রকমের অ্যামাইনো অ্যাসিড তুমি তৈরি করতে যাও, প্রোটিন তৈরি করতে যাও, তোমাকে নাইট্রোজেন নিতেই হবে। Without this specific nitrogen, it's not possible. Ferrous can be absorbed by the plant in the form of Fe2 plus iron. এবারে ফেরাস কি কাজে লাগছে? ক্লোরোফিল পিগমেন্ট তৈরি করতে লাগছে, as well as ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারাল স্টেবিলিটি বা স্ট্রাকচারটাকে ফর্ম করার জন্য ফেরাসের দরকার আছে। থার্ড, ম্যাগনেসিয়াম, it is absorbed in the form of Mg2 plus magnesium ion, Mg2 plus ion. It is required for making the structure of the chlorophyll. তোমরা যদি ক্লোরোফিলের স্ট্রাকচার দেখো, 2 ক্লাসে গিয়ে তোমাদের আমি পড়াবো, ক্লোরোফিলের একদম স্ট্রাকচারের একদম সেন্টারে রয়েছে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। তো ম্যাগনেসিয়াম আয়নটাই যদি না থাকে তাহলে ক্লোরোফিলের স্ট্রাকচারটাই কোনোদিন ফর্ম হবে না। তো সেই ম্যাগনেসিয়াম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হুইচ ইজ রিকোয়ার্ড ফর সিনথেসাইজিং ক্লোরোফিল। And the fourth one, phosphorus, that is absorbed in the form of PO4 minus phosphate ion. তো সেই ফসফেট কিন্তু জেনারেলি লাগে হচ্ছে ATP সিনথেসিস করতে, বিকজ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তো ফসফেট ইজ দেয়ার। প্রোটিন সিনথেসিস করতে, সেল গ্রোথে, অ্যাজ ওয়েল অ্যাজ সেল ডিভিশনে, আর ওভারঅল প্লান্টের গ্রোথ প্রমোশনেও কিন্তু জেনারেলি ফসফরাসের একটা রিকোয়ারমেন্ট আছে। তো এই চারটে নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড ফর দ্য প্লান্টস, এটা আমাদের ক্লিয়ার হলো। এবার আমি চলে আসি লাস্ট পয়েন্টে, যেটা আমাদের নেক্সট, প্রসেস অফ কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার আপটেকিং বাই দ্য প্লান্ট। মানে সানলাইট তো না হয় ওপেন অ্যাটমসফিয়ার থেকে লিভসগুলো অ্যাবজর্ব করছে এবং ক্লোরোফিলগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে, সেটা আমরা পড়েছি। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার এই দুটো কি করে আপটেকেন হয় বাই দ্য প্লান্ট? ফার্স্ট অফ অল আমি আসি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে। কার্বন ডাইঅক্সাইড ইজ অলসো অ্যাভেলেবল ইন দ্য ওপেন অ্যাটমসফিয়ার, কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে নেওয়ার জন্য কিছু অ্যাপারচার্স দরকার। সেই অ্যাপারচার্সগুলো কি? সেই অ্যাপারচার্সগুলো হচ্ছে স্টোমাটা, ঠিক আছে? যে অ্যাপারচার্সগুলো স্পেসিফিক্যালি লিফের সারফেসে থাকে। হ্যাঁ, লিফের লোয়ার সারফেসও থাকতে পারে, আপার সারফেসও থাকতে পারে, সেটা প্লান্ট টু প্লান্ট ভ্যারি করে। মানে মনোকট তুমি দেখবে মোটামুটি দুটো সারফেসেই রয়েছে স্টোমাটা। ডাইকটে দেখবে, ডাইকট প্লান্টটা দেখবে জেনারেলি লোয়ার সারফেসে অনেক বেশি ডেন্স, ঠিক আছে? মানে কনসেন্ট্রেশন অফ স্টোমাটা ইজ মোর। কিন্তু কথাটা হচ্ছে স্টোমাটা কীভাবে কার্বন ডাইঅক্সাইডটাকে নিতে হেল্প করছে? অবশ্যই বাই ওপেনিং অ্যান্ড ক্লোজিং। মোস্ট অফ দ্য টাইম তুমি দেখবে প্লান্ট কিন্তু দিনের বেলাতেই কার্বন ডাইঅক্সাইড নেয়, রাতের বেলায় কিন্তু জেনারেলি কার্বন ডাইঅক্সাইড নেয় না। রাতের বেলা ও রেসপিরেশন করে, বড় উল্টে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। কিন্তু কথাটা হচ্ছে দিনের বেলায় যখন কার্বন ডাইঅক্সাইড নেয়, কী করে তাহলে নেয়? এবার কথা হচ্ছে দিনের বেলায় কিন্তু তুমি জেনারেলি দেখবে যে কোনো প্লান্টের ক্ষেত্রে স্টোমাটা ওপেন থাকে। তার কারণ হচ্ছে গিয়ে কি, দিনের বেলায় স্টোমাটা ওপেন থাকার কারণ হচ্ছে দিনের বেলায় প্লান্ট প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাবজর্ব করছে মাটি থেকে, এবং ওয়াটার অ্যাবজর্ব করার জন্য ওয়াটার জাইলেম দিয়ে তোমার চলে যাচ্ছে লিফের প্রতিটা সেলে। তো লিফের প্রতিটা সেল বলতে স্পেসিফিক্যালি স্টোমাটার দুপাশে একটা স্পেসিফিক টাইপ অফ সেল থাকে যার নাম হচ্ছে গার্ড সেল, সেটা তোমাদের জানা আছে। তো সেই গার্ড সেল যখনই ওয়াটার পাচ্ছে তখনই ও কি হচ্ছে, নিজে সোয়েলড হয়ে যাচ্ছে, এবং সোয়েলড হয়ে যাওয়া মানে দুটো গার্ড সেলের মাঝখানে যে স্টোমাটার অ্যাপারচার সেটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওপেন হয়ে যাচ্ছে, ওপেন ফরম্যাটে চলে আসছে। তো যখন সেই স্টোমাটাল অ্যাপারচার ওপেন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি প্লান্ট অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিতে পারছে। কিন্তু কথা হচ্ছে এই রাত্রেবেলা যখনই সানলাইট অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি
অটোমেটিক্যালি ওয়াটার অ্যাবজর্পশনের রেটটাও কমে যাচ্ছে, কারণ এর মধ্যে একটা কানেকশন আছে। দিনের বেলায় যত সানলাইট থাকে তত রেট অফ ট্রান্সপিরেশন, যত রেট অফ ট্রান্সপিরেশন প্লান্টের বডিতে ওয়াটারে তত স্কেয়ারসিটি তৈরি হবে, আর প্লান্টের বডিতে যত ওয়াটার স্কেয়ারসিটি তৈরি হবে প্লান্ট কিন্তু রুট দিয়ে তত ওয়াটার নিচ থেকে উপরে তুলবে, মানে অ্যাবজর্ব করবে। তো সেই জন্য দিনের বেলা স্টোমাটা ওপেন থাকছে। কিন্তু রাত্রেবেলা গল্পটা হচ্ছে সানলাইট যেহেতু অ্যাবসেন্ট, ট্রান্সপিরেশনের সেরকমভাবে কোনো প্রশ্ন নেই। ট্রান্সপিরেশনের যদি কোনো প্রশ্ন না থাকে অটোমেটিক্যালি স্টোমাটাল অ্যাপারচার ক্লোজ হয়ে যাচ্ছে। এবং স্টোমাটাল অ্যাপারচার ক্লোজ হওয়ার পিছনেই বা কারণটা কি? রাত্রেবেলা জেনারেলি যেহেতু সানলাইট থাকছে না, তো ওয়াটারের অ্যাবজর্পশন মাটি থেকে সেটাও ওর সাথেই কমে যাচ্ছে। তো কমে যদি যায় ওয়াটার অ্যাবজর্পশন মাটি থেকে, তো অটোমেটিক্যালি তুমি একটা জিনিস ভেবে দেখো, প্লান্টের প্রতিটা সেলেই স্পেসিফিক্যালি লিভ সেল থেকে শুরু করে অন্যান্য সেলে একটা ওয়াটারের স্কেয়ারসিটি তৈরি হবে। তখন গার্ড সেলের মধ্যে যে ওয়াটার অলরেডি রয়েছে, স্টোর রয়েছে, সেই ওয়াটারটাই ডোনেটেড হবে বা ডিস্ট্রিবিউটেড হবে টু ডিফারেন্ট সেলস। তো যখনই গার্ড সেল থেকে ওয়াটার ডিস্ট্রিবিউটেড হবে টু ডিফারেন্ট সেলস অফ দ্য প্লান্ট, অটোমেটিক্যালি কী হবে, গার্ড সেলসগুলো কী হবে, শ্রিঙ্ক করে যাবে না, ফ্ল্যাসিড হয়ে যাবে না। তো যখনই ও ফ্ল্যাসিড হয়ে যাবে অটোমেটিক্যালি কী হবে, দুটো গার্ড সেলের মাঝখানে যে স্টোমাটাল অ্যাপারচার অটোমেটিক্যালি আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে। তো সেই জন্য রাত্রিবেলা স্টোমাটাল অ্যাপারচার ক্লোজ থাকে বলে কার্বন ডাইঅক্সাইডও ইভেন অ্যাবজর্ব করতে পারে না। তো সেই জন্যই এটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশন কিন্তু অবশ্যই এটা ইট ইজ ডিপেন্ডিং অন ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। দিনের বেলা ওপেন থাকছে ডিউ টু টার্জিডিটি অফ দ্য গার্ড সেল, এবং অটোমেটিক্যালি কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করছে। রাত্রেবেলা ঠিক উল্টোটা হয়ে যাচ্ছে, মানে ওয়াটারের একটা স্কেয়ারসিটি তৈরি হচ্ছে প্লান্ট বডিতে, গার্ড সেল থেকে ওয়াটার রিলিজ হয়ে যাচ্ছে, গার্ড সেলসগুলো ফ্ল্যাসিড হয়ে যাচ্ছে বা শ্রিঙ্ক করে যাচ্ছে, স্টোমাটাল অ্যাপারচার ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার একটা যেখানে একটা ছোট্ট কথা বলে দিই, তোমাদের একটা হয়তো মনে হতে পারে যে ঠিক আছে রাত্রেবেলা না হয় স্টোমাটা ক্লোজ হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড নিতে পারলো না, তাহলে আপনি বা স্যার যে আপনি একটু আগে বললেন যে কার্বন ডাইঅক্সাইডকেও তো ছাড়তে হয় রাত্রেবেলা প্লান্টকে, তো সেটা কী দিয়ে ছাড়ে? হ্যাঁ, অবশ্যই সে কার্বন ডাইঅক্সাইড ছাড়ার জন্য কিছু স্টোমাটাল অ্যাপারচার্স ওপেন থাকছে। সেই স্টোমাটাল অ্যাপারচার্সগুলো হয়তো এই প্রসেসে ইনভলভ নয় সেরকম, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে সাথে লেন্টিসেল বলে একটা অ্যাপারচার থাকে, যে অ্যাপারচারগুলো স্পেসিফিক্যালি প্লান্টের মানে তুমি বলতে পারো স্টেমের সার্ফেসে থাকে। তো সেই লেন্টিসেল কিন্তু একইভাবে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে কিন্তু ক্যাপাবল। ঠিক আছে, তার জন্য সবসময় যে কার্বন ডাইঅক্সাইড রিলিজের জন্য স্টোমাটার উপরেই ডিপেন্ড করতে তা কিন্তু নয়। তাহলে হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড কী করে আপটেক করবে। এবার চলে আসে ওয়াটার কী করে আপটেক করবে। একটা প্লান্টকে ওয়াটার আপটেক করার জন্য অবশ্যই যে মেকানিজম নিতে হবে সেটা হচ্ছে অসমোসিস, অবশ্যই এন্ডো অসমোসিস। দিনের বেলায় প্লান্ট কী করছে, মাটি থেকে জলকে অ্যাবজর্ব করে নিচ্ছে, কীভাবে, বাই দ্য প্রসেস অফ এন্ডো অসমোসিস। এবং তার জন্য কী লাগছে, ইউনিসেলুলার রুট হেয়ার। রুট হেয়ার দিয়ে যখনই ওয়াটার অ্যাবজর্ব করবে বাই দ্য প্রসেস অফ এন্ডো অসমোসিস, অ্যাবজর্ব হওয়ার পর সেই ওয়াটারটা রুট হেয়ার বা রুটের সেলের মধ্যে দিয়ে কিন্তু গ্র্যাজুয়ালি পাস করছে। এবং রুটের সেলসগুলো কীরকম সেলস আছে, কর্টেক্স আছে, তারপর হচ্ছে এন্ডোডার্মিস আছে, প্রথমে একদম বাইরে এপিডার্মিস, তারপর কর্টেক্স, তারপর এন্ডোডার্মিস, তারপর পেরিসাইকেল। তো এইরকম লেয়ার বাই লেয়ার সেলের মধ্যে দিয়ে ওয়াটারটা পাস করছে। কোথায় পাস করছে, টু দ্য জাইলেম। এবং এই পাস করার জন্য কোন ট্রান্সপোর্ট মেকানিজমকে ইউজ করছে, ডিফিউশন। এটা সবসময় মাথায় রাখবে, ভুলিয়ে ফেলবে না। অ্যাবজর্পশন অফ ওয়াটার, অসমোসিস, স্পেসিফিক্যালি এন্ডো অসমোসিস, আর ট্রান্সফার অফ ওয়াটার থ্রু দ্য রুট, ডিফিউশন আপ টু জাইলেম। জাইলেমে যে চলে গেল জাইলেম ভেসেল, ওর মধ্যে রয়েছে তোমার ভেসেল এলিমেন্ট বা তোমার জাইলেমের যেটা আমরা বলে থাকি টিউব এলিমেন্ট। তো সেই টিউবের মধ্যে দিয়ে, জাইলেমের টিউবের মধ্যে দিয়ে সেই জলটা চলে যাচ্ছে কিন্তু একদম টুয়ার্ডস লিভ বলতে টুয়ার্ডস আপার পার্ট, ব্রাঞ্চেস, লিভস, এভরিওয়্যার। তো সেই জাইলেম দিয়ে জলটা চলে যাচ্ছে, যেটা আমরা সাইন্টিফিক্যালি বলে থাকি বা বায়োলজিক্যালি বলে থাকি অ্যাসেন্ট অফ স্যাপ। তো সেই অ্যাসেন্ট